হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমি বায়োডাইভার্সিটির ফার্স্ট পার্ট সম্পর্কে বলেছিলাম, যেখানে বায়োডাইভার্সিটি ক্লাসে তার ক্লাসিফিকেশন এই ব্যাপারগুলো আমি ডিসকাস করেছি। আজকে বায়োডাইভার্সিটির নেক্সট ক্লাসে আমি বায়োডাইভার্সিটির নেক্সট পার্টগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, বা বাংলায় আমি যে বলবো সেটাকে জীববৈচিত্র্যের গুরুত্ব। এখানে ইম্পর্টেন্স না এসে তোমাদের এক্সামে সিগনিফিকেন্স দিয়ে আসতে পারে, ইউজেস অফ বায়োডাইভার্সিটি আসতে পারে, বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো এটা একটা বড় কোশ্চেন, সেটা 3 or 5 মার্কসের কিন্তু আসে। তো দেখে নেওয়া যাক এখানে কী কী ইম্পর্টেন্সের কথা আমি বলেছি। তো ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি বলতে আগে বলি যে সেটা ইম্পর্টেন্স মানে কী বোঝাতে চেয়েছি। ইম্পর্টেন্স মানে যে জীববৈচিত্র্যের গুরুত্বটা কী, মানে জীববৈচিত্র্য থেকে আমরা কীভাবে বেনিফিটেড হচ্ছি, ওই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। প্রথম যে ইম্পর্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে সোর্স অফ ফুড। প্রথমটা হচ্ছে সোর্স অফ ফুড, যেটাকে বলা হচ্ছে খাদ্যের উৎস। তো আমরা প্রত্যেকেই কিন্তু খাদ্যের জন্য জীববৈচিত্র্যের উপর ডিপেন্ড করে আছি। যেরকম আমরা যদি হিউম্যান বিংয়ের কথা আমরা কনসিডার করি, তো আমরা কিন্তু ভেজিটেশনের উপর পুরোপুরি ডিপেন্ড যে সেটাও না, আমরা কিন্তু অন্য অ্যানিম্যাল কিংডমের ওপরে ডিপেন্ড করে আছি ফর ফুড সোর্স। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে ফুডের জন্য আমাদের প্রত্যেককেই কিন্তু পুরোপুরিভাবে বায়োডাইভার্সিটির ওপরে, ভেজিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিম্যাল সোর্সের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্স। নেক্সট হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্সে যাওয়ার আগে আমি সেকেন্ড যে ইম্পর্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ড্রাগস অ্যান্ড মেডিসিন, মানে ওষুধ। বায়োডাইভার্সিটি কিন্তু ড্রাগস এবং মেডিসিন বা ওষুধেরও একটা বড় সোর্স। কীভাবে, এটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি। আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাই তো, বিভিন্ন মানে জ্বর আসলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো এই যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটা আমরা পাচ্ছি কোথা থেকে? অ্যান্টিবায়োটিকটা কিন্তু সোর্স বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, মানে অ্যান্টিবায়োটিকটা পাচ্ছি আমরা ছত্রাক বা ফাঙ্গাই এবং ব্যাকটেরিয়া সোর্স থেকে কিন্তু পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা দেখা যায় যে ড্রাগস এবং মেডিসিন যেগুলো আমরা মার্কেট থেকে কিনে আনছি, মার্কেটে অ্যাভেলেবেল, তো এই ওষুধগুলো কিন্তু সমস্ত কিছুর সোর্স কিন্তু বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, সেখান থেকে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। 3 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স বা অর্থনৈতিক গুরুত্ব। ইকোনমিক ইম্পর্টেন্স বলতে এখানে বলা হয়েছে যে যে কোনো দেশের বায়োডাইভার্সিটি কিন্তু সেই দেশের বা সেই কান্ট্রিটার একটা ইকোনমিক ইম্পর্টেন্সকে গুরুত্ব দেয়। কীরকম? আমি যদি এখানে কনজারভেশনের কথা বলি, ধরো একটা এক্সাম্পল কনজারভেশনের সম্পর্কে আমি নেক্সট ক্লাসগুলোতে ডিসকাস করবো। একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। চিড়িয়াখানা মানে জু, বোটানিক্যাল গার্ডেন, তারপরে ধরো ন্যাশনাল পার্ক কোনো, তারপর হচ্ছে অভয়ারণ্য মানে স্যাংচুয়ারি বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলোর নাম তোমরা শুনেছো। তো এগুলো সবই হচ্ছে অরণ্য বা মানে অনেকেই ঘুরতে যায়, যেরকম জলদাপাড়া, গরুমারা, এগুলি সমস্তই কিছু কিন্তু ফরেস্ট, মানে ওখানে সাফারি হয়, লোকজন ঘুরতে যায়। তো এই যে সাফারি হচ্ছে, লোকজন ঘুরতে যাচ্ছে, মানে কি লোকজন নেচারকে ফিল করতে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। নেচারকে ফিল করতে যাচ্ছে মানে সেখানে তোমার নেচারকে ফিল করার জন্য ওদেরকে মানে পে করতে হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ইজ আ পার্ট অফ ইকোনমি। সো ইকোনমিক ভ্যালু রয়েছে কিন্তু বায়োডাইভার্সিটির খুব বেশি। এছাড়া আরেকটা কথা বলি যে এক্সপোর্ট, মানে ধরো কোনো একটা কান্ট্রির কোনো একটা মানে জীববৈচিত্র্যের কোনো একটা পার্ট বা কোনো প্লান্ট বলি বা কোনো অ্যানিমেল বলি, সেটা যদি অন্য কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়, সো দ্যাট ইজ আ পার্ট অফ ইকোনমিক ইম্পর্টেন্স। ওকে, নেক্সট হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু বা কৃষ্টিগত গুরুত্ব। এখানে অ্যাস্থেটিক ভ্যালু বলতে বলা হয়েছে যে আনন্দের ব্যাপার, মানে মানে ধরো আমরা যদি একটা গার্ডেনে যাই, অনেক রকম ফুল দেখি, তো আমাদের মানে মানে আমরা কি হয়, আমাদের আনন্দ হয়, আমরা অনেক বেটার ফিল করি। সো দ্যাট ইজ দ্য অ্যাস্থেটিক ভ্যালু। তো এটাকে অ্যাস্থেটিক ভ্যালু বলা হয়েছে বা কৃষ্টিগত গুরুত্ব বলা হয়েছে। নেক্সট ওয়ান ইজ দ্য সোর্স অফ জিন, মানে জিন ভান্ডার। একটা জিনিস মাথায় রাখতে হবে, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কিন্তু ভ্যারাইটি অফ জিন সোর্স যেখানে রয়েছে, মানে ডিফারেন্ট জিন রয়েছে, ডিফারেন্ট ভ্যারাইটি রয়েছে। তো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের যে ভ্যারাইটি অফ জিন রয়েছে, সেই জিনগুলো দেখা যায় অনেক হাই ইল্ডিং ভ্যারাইটি রয়েছে, বা ওদের অনেক বেশি
ইম্পর্টেন্স রয়েছে বা বেনিফিশিয়ারি জিন। তো ওই জিনগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করা যায়, মানে জিএমও, যেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে এইসব জিনিস নিয়েও আলোচনা করব। তো এটা হচ্ছে সোর্স অফ জিন বা জিন ভান্ডারের এই কথাগুলো আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে ফাইবার। ফাইবার বা তন্তু। এখানে ফাইবার বলতে আমি কটনের কথা বলছি, আমি জুটের কথা বলছি, এগুলো কিন্তু সব বায়োডাইভার্সিটির সোর্স, মানে এই সমস্তগুলোই কিন্তু আমি প্লান্ট সোর্স থেকে বা বায়োডাইভার্সিটি থেকেই কিন্তু পাচ্ছি। লাস্ট ওয়ান ইজ দ্য ইকোসিস্টেম সার্ভিস বা বাস্তুতান্ত্রিক গুরুত্ব। ইকোসিস্টেম সার্ভিস বলতে এখানে আমি ফুড চেনের কথা বলবো। ফুড চেন আমি কী দেখছি যে ডিফারেন্ট ট্রপিক লেভেল, রাইট, মানে প্লান্ট গ্রুপ থেকে শুরু করে হার্ভিভোর, দেন কার্নিভোর, এই একটা মানে ফুড চেন দেখতে পাচ্ছি। এবং এখানে ফুডের জন্য ডিপেন্ডেন্সি রয়েছে, একটা গ্রুপ আরেকটা গ্রুপের উপর ডিপেন্ড করে আছে। তো এটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস, এবং সেটা পুরোপুরি কিন্তু বায়োডাইভার্সিটির একটা ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। এছাড়াও তোমাদের বইতে আরও অনেক ইম্পর্টেন্স রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, যেগুলো তোমাদের হেল্প করবে। নেক্সট হচ্ছে থ্রেটস টু বায়োডাইভার্সিটি। থ্রেটস টু বায়োডাইভার্সিটি মানে, আমি এখানে বেঙ্গলিতে আমি লিখতে পারিনি, এখানে স্পেসটা কম ছিল তাই বাংলায় লিখতে পারিনি। তো সরি, থ্রেটস টু বায়োডাইভার্সিটি বলতে বলা হয়েছে যে বায়োডাইভার্সিটি যে ধ্বংস হয়ে যাচ্ছে এখন, তো এর পেছনে কারণগুলো কী 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 কারণের জন্য এখন বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে বা ডাইভার্সিটি থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, থ্রেটের মুখে। তো এখানে পরপর আমি অনেকগুলো রিজন লিখেছি, সেই রিজনগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। সরি, দ্য ফার্স্ট রিজন ইজ লস অফ হ্যাবিটেট। লস অফ হ্যাবিটেট বলতে বোঝা যাচ্ছে যে কোনো একটা অর্গানিজম যে সার্ভাইভ করছে, সে একটা তার হ্যাবিটেট রয়েছে, সেই হ্যাবিটেটটা যদি কোনো কারণে ওকে। থ্রেটস টু বায়োডাইভার্সিটি। থ্রেটস টু বায়োডাইভার্সিটি বলতে এখানে কী বলা হয়েছে যে বায়োডাইভার্সিটি যে আজকে ধ্বংসের মুখে, এর পেছনে কী কী কারণ রয়েছে, মানে কেন বায়োডাইভার্সিটি আজকে থ্রেটেন্ড বা থ্রেটের মুখে। এখানে আমি অনেকগুলো রিজন লিখেছি বা কারণ লিখেছি, এখানে আমি বেঙ্গলিতে লিখতে পারিনি কারণ এখানে স্পেস ছিল না। তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো, বা প্রত্যেকটা পয়েন্ট আমি এক্সপ্লেন করার সময় আমি বেঙ্গলি টার্মটা ইউজ করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে লস অফ হ্যাবিটেট। প্রথম পয়েন্টটা কি? লস অফ হ্যাবিটেট। কোনো একটা অর্গানিজম সে একটা হ্যাবিটেটে থাকে, সেখানে ওর বসবাস করে থাকে, তো সেই হ্যাবিটেটটাকে যদি ডিস্ট্রয় করে দেওয়া হয় তখন সে কোথায় যাবে? তার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তো এখানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে। এবার হচ্ছে কেন সেই হ্যাবিটেটটা ডিস্ট্রয় হবে, এর পেছনে রিজনগুলো কী কী? এর পেছনে রিজন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, এই কারণগুলোর জন্য, বা অনেক সময় এগ্রিকালচার এর পেছনে একটা কারণ। তো পপুলেশন বাড়ছে, এর ফলে পপুলেশনের ডিমান্ড বাড়ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেই পপুলেশন তার নিজের হ্যাবিটেট তৈরি করছে, এর ফলে কি হচ্ছে যে যে ওয়াইল্ড লাইফ তার হ্যাবিটেটটাই আমরা কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছি। তো এখানে ওয়াইল্ড লাইফের হ্যাবিটেট যদি আমি ডিস্ট্রয় করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কী হবে? সে কোথায় যাবে? সো তার হ্যাবিটেটটা ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, তখন মানে সে তার যাওয়ার এখন আর কোনো জায়গা নেই। তো এটা একটা কারণ হতে পারে বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশনের। নেক্সট হচ্ছে পলিউশন। পলিউশন একটা খুব ইম্পর্ট্যান্ট। এখন পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এই জিনিসগুলো নিয়ে সর্বত্র এখন অনেক চর্চা চলছে। তো পলিউশন বলতে গেলে এখানে আমি এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এই পলিউশনগুলোর কথা বলতে পারি। তো এই পলিউশনের জন্য মেন কারণ কিন্তু হিউম্যান বিং। তো মানুষ পলিউশন করছে, এর ফলে বায়োডাইভার্সিটির উপর তার এফেক্ট পড়ছে, ওয়াইল্ড লাইফের উপরে তার এফেক্ট পড়ছে। নেক্সট আমি দেখতে পারি হান্টিং। হান্টিং একটা অনেক বড় কারণ, এবং সেটা এখন হান্টিংয়ের ওপরে অনেক আইন রয়েছে স্ট্রিক্ট। এখন হান্টিং বা হান্টিং পোচিং এগুলো আইন নিষিদ্ধ। হান্টিং মানে এখানে অনেক সময় দেখা যায় যে ওয়াইল্ড লাইফকে মানে হান্টিংয়ের শিকার হতে হয় বিকজ অফ ইটস স্কিন অ্যান্ড ফর আদার এসেনশিয়াল মেটেরিয়াল, এবং সেটা দেখা যায় অনেক সময় হান্টিংয়ের পরে সেই ওয়াইল্ড লাইফকে দেখা যায় এক্সপোর্ট করা হয়। এই পুরো ব্যাপারটাই কিন্তু পুরো আইন নিষিদ্ধ, এবং এর জন্য কী হচ্ছে? ওয়াইল্ড লাইফের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে
ওভার এক্সপ্লয়টেশন, এটাও হান্টিংয়ের সাথে আমি তুলনা করতে পারি, যে ওভার এক্সপ্লয়টেশনের জন্য কী হচ্ছে, আস্তে আস্তে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের নাম্বার কমে যাচ্ছে, সেই পপুলেশনটা আস্তে আস্তে কিন্তু ফল করছে। ইন্টেন্সিভ এগ্রিকালচার একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পপুলেশন বাড়ছে, তার ডিমান্ড বাড়ছে, সেই ফুড সাপ্লাইটাকে মেনটেন করার জন্য বা পপুলেশনের ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য কিন্তু এগ্রিকালচার করা হচ্ছে। এবং এগ্রিকালচার কোথায় করা হচ্ছে না, ফরেস্ট কেটে দেওয়া হচ্ছে, সেখানে হিউম্যান বিংয়ের ডিমান্ডকে ফুলফিল করার জন্য সেখানে করা হচ্ছে এগ্রিকালচার। সেটা একটা বায়োডাইভার্সিটি থ্রেটের কারণ। নেক্সট হচ্ছে ফরেস্ট্রি। এখানে ফরেস্ট্রি বলতে আমি বুঝিয়েছি যে ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে এমন প্ল্যান্টসদের যখন কাল্টিভেশন হচ্ছে, সেটাই হচ্ছে ফরেস্ট্রি। মানে শুধুমাত্র ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, যেরকম আমি এক্সাম্পল দিতে পারি, ধরো শাল গাছ বা সেগুন গাছ, এই সমস্ত প্ল্যান্টগুলোর অনেক ইকোনমিক ভ্যালু রয়েছে, যার জন্য ওগুলোই কাল্টিভেট করা হচ্ছে, সেটাও কিন্তু বায়োডাইভার্সিটি থ্রেটের একটা কারণ। সেক্ষেত্রে অন্যান্য প্ল্যান্ট যেগুলো রয়েছে তারা কিন্তু সেই মানে তাদের মানে বায়োডাইভার্সিটি থেকে দেখা যাচ্ছে চিরতরে মুছে যাচ্ছে বা থ্রেটেন্ড হয়ে যাচ্ছে বা ভালনারেবল হয়ে যাচ্ছে। ওকে, ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশনের সবথেকে ইম্পর্টেন্ট কারণ। এবং এই কারণগুলোর মধ্যে একটা জিনিস দেখবে যে ন্যাচারাল ডিজাস্টারের কিন্তু হিউম্যান বিংয়ের কোনো হাত নেই, এটা পুরোপুরি নেচারের উপর ডিপেন্ড করছে। ফ্লাড, কোনো ভলকানিক ইরাপশন, মানে ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, বন্যা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এগুলো পুরোপুরি নেচারের উপর ডিপেন্ড করছে। এবং এই রিজনগুলো যদি হয় তখন কিন্তু বায়োডাইভার্সিটি অনেকভাবে ডিস্ট্রয় হয়। তো এইগুলো হচ্ছে কিন্তু থ্রেটস টু বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশনের কিছু রিজন বা কারণ। এগুলো তোমরা লিখে নিতে পারো, এগুলো থেকে তোমরা অনেক উপকার পাবে। নেক্সট, নিড ফর কনজারভেশন। এবার আমরা দেখলাম যে বায়োডাইভার্সিটি কেন ডিস্ট্রয় হয়, ডিস্ট্রাকশনের কারণ। নেক্সট দেখলাম নিড ফর কনজারভেশন। বায়োডাইভার্সিটিকে আমি কেন কনজার্ভ করবো বা আমরা কেন বায়োডাইভার্সিটি কনজার্ভ করবো, কিসের জন্য কনজার্ভ করবো। এখানে কিছু পয়েন্টস লিখেছি আমি, এখানে আমি বেঙ্গলিগুলো বলে দেবো। ফুড সিকিউরিটি, খাদ্যের জন্য, তাই তো আমরা পুরোপুরি একটু আগে আমি যে থ্রেডস পড়াতে গিয়ে বললাম যে আমরা পুরোপুরি কিন্তু বায়োডাইভার্সিটির উপর ডিপেন্ড করে আছি ফর ফুড, ভেজিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমেল সোর্স। তো সেজন্য কিন্তু আমাদের ফুডের জন্য, মানে আমাদের নিজেদের সার্ভাইভিলিটিটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাকে বায়োডাইভার্সিটি কনজার্ভ করতে হবে। নেক্সট পয়েন্ট ইজ ফুয়েল অ্যান্ড উড, জ্বালানি, মানে জ্বালানির জন্য, যা কাঠ না থাকলে জ্বালানি হবে না, তো সেইটার জন্যই কিন্তু আমাদের বায়োডাইভার্সিটিটাকে বা প্লান্টেশনটাকে মেনটেন করতে হবে। সয়েল ফর্মেশন অ্যান্ড ফার্টিলাইজার রেট, মাটি তৈরি এবং মাটির উর্বরতা শক্তিটাকে বাড়াতে হবে। মাটির উর্বরতা শক্তি কে বাড়াবে বা মাটিটা কে তৈরি করবে, সেটা তার জন্য প্লান্টেশনের দরকার, তো সেক্ষেত্রে আমাকে বায়োডাইভার্সিটিটাকে কনজার্ভ করতে হবে। মেনটেনেন্স অফ ওয়াটার রিসোর্স, জলের ভান্ডার মেনটেন করা। তো ওয়াটার এমন একটা ওয়াটার ছাড়া কোনো জীবজগৎ বা কোনো অ্যানিমেল বা কোনো প্ল্যান্টসের পক্ষে সার্ভাইভ করা সম্ভব নয়। তো সেই ওয়াটার রিসোর্স মেনটেন করতে গেলেও কিন্তু আমাকে বায়োডাইভার্সিটিটাকে মেনটেন করতে হবে বা বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করতে হবে বা কনজার্ভ করতে হবে। ন্যাচারাল রিসোর্সেস, এখানে ন্যাচারাল রিসোর্সেস বলতে গেলে অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক বোথ কম্পোনেন্টের কথা বলেছে। অ্যাবায়োটিক মানে অজৈব কম্পোনেন্ট বা যেগুলোর প্রাণ নেই, আর বায়োটিক মানে জীবজ কম্পোনেন্ট যেগুলোর প্রাণ রয়েছে। এখানে অ্যাবায়োটিক কম্পোনেন্টে বলতে গেলে আমি ওয়াটার সোর্সের কথা বলতে পারি, আমি সয়েলের কথা বলতে পারি। তো এই ব্যাপারগুলো কনজারভেশন করতে গেলে আমাকে বায়োডাইভার্সিটি কনজার্ভ করতে হবে। আর যদি আমি বায়োটিক কম্পোনেন্টের কথা বলি, সেক্ষেত্রে প্লান্টস আর অ্যানিমালসরা আসবে, তো তাদের কনজারভেশন করতে গেলে কিন্তু বায়োডাইভার্সিটি কনজারভেশন করতে হবে। মানে বায়োডাইভার্সিটি কনজার্ভ করাই মানে ন্যাচারাল রিসোর্সকে কনজার্ভ করা, বোথ অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক। লাস্ট ওয়ান ইজ ইকোনমিক বেনিফিটস। ইকোনমিক বেনিফিটসের কথা এখানে যখন আমি ইকোনমিক ইম্পর্টেন্সটা পড়িয়েছি তখন বলেছি যে বায়োডাইভার্সিটি থেকে কী করে আমরা ইকোনমিক্যালি বেনিফিটেড হতে পারি। বায়োডাইভার্সিটি কনজারভেশন মিনস উই গেট ইকোনমিক্যালি বেনিফিটেড। তো সেটা হচ্ছে ইকোনমিক বেনিফিটসের মধ্যে পড়ে। যেরকম একটু আগে আমি বললাম যে চিড়িয়াখানার কথা বললাম, আমি বটানিক্যাল গার্ডেনের কথা বললাম, আমি ন্যাশনাল পার্কের কথা বললাম, আমি অভয়ারণ্য বা স্যাংচুয়ারির কথা বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বললাম, এগুলি সব তো ফরেস্ট। তো এইগুলো কনজার্ভ করা মানে সেখানে ট্যুরিস্ট আসবে,
ট্যুরিস্ট আসা মানেই কিন্তু গভর্নমেন্ট সেক্ষেত্রে ইকোনমিক্যালি বেনিফিটেড হবে। সো দ্যাট ইজ দ্য রিজন অফ ইকোনমিক ইম্পর্টেন্স। তো এখানে আমি বলে দিলাম কী কী পড়ালাম। আজকে আমি পড়লাম ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের গুরুত্ব। নেক্সট আমি বললাম থ্রেটস টু বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি ধ্বংসের কারণগুলো কী কী। লাস্ট আমি বললাম নিড ফর কনজারভেশন, বায়োডাইভার্সিটি কনজারভেশনের কারণ কী বা কেন আমি বায়োডাইভার্সিটি সংরক্ষণ করব। তো এই তিনটে পার্ট আমি বায়োডাইভার্সিটি আজকে পড়ালাম। তো এখান থেকে এমসিকিউ আসলেও আসতে পারে, তবে এখান থেকে ব্রড প্রশ্ন আসার চান্স আছে অনেক বেশি, যেরকম 3 or 5 মার্কসের কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি। যেরকম তোমাদের আসতে পারে রাইট ডাউন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অর ইউজেস অফ বায়োডাইভার্সিটি, মানে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি সম্পর্কে লেখো, এটা একটা প্রশ্ন। নেক্সট আসতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্ট থ্রেটস টু বায়োডাইভার্সিটি, মানে বায়োডাইভার্সিটি ধ্বংসের কারণগুলো কী কী সেগুলো সম্পর্কে লেখো। আচ্ছা এখানে একটা কথা বলি, থ্রেটস টু বায়োডাইভার্সিটিতে দুটো পার্টে তোমরা আনসারটা লিখতে পারবে। একটা হচ্ছে ন্যাচারাল রিজন লিখতে পারবে, একটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল রিজন। ন্যাচারাল মানে নেচার বা প্রকৃতির যে কারণগুলো বা প্রকৃতিগত যে কারণগুলো সেগুলো, আর অ্যানথ্রোপোলজিক্যাল রিজন মানে ম্যানমেড রিজন, যেগুলো হিউম্যান বিংয়ের থ্রু যেগুলো হচ্ছে সেটা। লাস্ট ওয়ান হচ্ছে নিড ফর কনজারভেশন, কেন কনজার্ভ করবো, বা এটা আসতে পারে যে হোয়াই নিড ফর কনজারভেশন মানে কেন আমি বায়োডাইভার্সিটি কনজার্ভ করবো বা বায়োডাইভার্সিটি সংরক্ষণ করার প্রয়োজনীয়তা কী, এখান থেকে কিন্তু এই প্রশ্ন আসতে পারে। সেখান থেকে এক্ষেত্রে তুমি এই পয়েন্টগুলো লিখবে এবং এক্সপ্লেন করবে। তো এগুলো হচ্ছে বায়োডাইভার্সিটির নেক্সট পার্টের বা পার্ট 2 তে যে বায়োডাইভার্সিটির কনসেপ্টগুলো আসলো সেগুলো আমি ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমি কনজারভেশন এবং বায়োডাইভার্সিটি হটস্পট সম্পর্কে ডিসকাস করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।